জয় হিন্দ দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমার সাথে দুজন বিশেষজ্ঞ রয়েছে, দুজন দু রকমের। একজন কাজ করছেন এগ্রিকালচার নিয়ে, একজন কাজ করছেন এনিম্যাল হাজবেন্ডারি নিয়ে। আমরা ইন্টিগ্রেটেড ফার্মিং সম্বন্ধে জানবো। আমরা যদি একটা ইন্টিগ্রেটেড ফার্মিং করি, সেক্ষেত্রে ধরুন আমি এই একটা পেয়ারা বাগানে রয়েছি। এইরকম যদি আমরা বাগান হিসেবে যদি ইন্টিগ্রেটেড ফার্মিং করি, মুরগি হোক বা যেকোনো পাখি জাতীয় যেসব প্রাণীগুলো রয়েছে সেগুলো কিভাবে জুড়তে পারি, বা আমরা যদি মুরগি পালন করি সেক্ষেত্রে আমরা এখানে ইন্টিগ্রেটেড ফার্মিং এর মধ্যে কোন কোন গাছগুলো লাগানো বেটার হতে পারে দুজন বিশেষজ্ঞর থেকেই জেনে নেব। স্যার নমস্কার। নমস্কার। আপনাকেও নমস্কার। নমস্কার। দুজনার পরিচয় যদি এক এক করে আমার দর্শক বন্ধুদের দিতেন। আমি অভিষেক নাগ। আমি গভর্নমেন্টের ন্যাশনাল একাডেমিতে কর্মরত রয়েছি পেপার সেটার এক্সামিনার হিসেবে। আর অভিষেক নাগ কনসালটেন্সিতে অ্যানিমেল হাজবেন্ডারি কনসালট্যান্ট হিসেবে রয়েছি। নমস্কার, আমি অর্ণব বিশ্বাস। আমি এর আগে উত্তরাখণ্ড দেরাদুনে রিসার্চ ওয়ার্কের উপর কাজ করেছি এবং ওয়েস্ট বেঙ্গলের ২৪ পরগনা এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরে ঘুরে আমি রুরাল সেক্টরে এগ্রিকালচারের উপর কাজ করেছি। স্যার দুজনের কাছেই আমার প্রশ্ন। আমি কোনটা আগে শুরু করবো আমি সেটাই বুঝতে পারছি না। স্যার আপনি যেহেতু এখানে একটু সিনিয়র রয়েছেন, আপনার থেকেই আগে শুরু করি। সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটেড ফার্মিং এর মধ্যে আমি মুরগিটাকেই বেছে নেব। আমি ধরুন মুরগি পালন করব। সেক্ষেত্রে আমি এইরকম ওপেন রেঞ্জে ধরুন এই একটা পেয়ারা বাগান রয়েছে, সেক্ষেত্রে কি আমার মুরগি পালন করাটা বেটার হবে এবং কোন জাতের মুরগি পালনটা এইরকম ইন্টিগ্রেটেড ফার্মিং এর মধ্যে বেটার হবে? এক্ষেত্রে বলতে পারি যে যেকোনো ডুয়েল ভ্যারাইটি লেয়ারের জন্য খুব ভালো হতে পারে। হুম, লাইক আড়াইয়ার, হুম, অস্ট্রলব। গাছ যদি একটু বুশি হয় মানে হুম। ঝোপঝাড় হয়, ছায়া থাকে, তাহলে অস্ট্রলব খুব ভালো হয়। আচ্ছা। আড়াইয়ারও ভালো হতে পারে। হুম। মাংসের জন্য যদি করি সেক্ষেত্রে সোনালীও খুব ভালো অপশন হতে পারে। মানে এই ওপেন রেঞ্জে গাছপালার মধ্যে। গাছপালার মধ্যে আচ্ছা। যদি করি সোনালীও খুব ভালো অপশন এখানে হতে পারে। হুম, যে কোনো দেশি জাতীয় যত রকম পাখি যেগুলো মাংসের জন্য করা হয়, হ্যাঁ, এক্সেপশনাল ক্রয়লার হুম। মানে আমরা যদি রেনবো রুস্টার করি বা এদের করি, তারাও কিন্তু বনরাজ রেনবো রুস্টার তারাও মাংসের জন্য এরকম বাগানে ভালো হবে। এই স্যার যে মুরগিগুলো বলল, এই মুরগিগুলো পালন করতে গেলে পরে আমি কোন টাইপের গাছ আমি বিবরে রাখতে পারি, যে গাছগুলো লাগালে পরে মুরগি কোনো সমস্যা করবে না? দেখুন, মুরগির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে গিয়ে যেকোনো রকমের সবজি জাতীয় গাছকে আমাদের অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ। যেহেতু সবজি জাতীয় গাছ থাকলেই কিন্তু মুরগি এসে সেটাতে অ্যাটাক করবে এবং পাতা খেয়ে নষ্ট করার একটা চেষ্টা করে। হুম, তো আমরা যদি একটু ফল জাতীয় গাছের দিকে চলে যাই, হুম। সেক্ষেত্রে আম হতে পারে, পেয়ারা হতে পারে, মানে যেগুলো একটু উঁচুতে থাকে। একটু উঁচুতে থাকে, আচ্ছা। সেই ধরনের গাছগুলোর উপরে আমরা কাজ করতে পারি। হুম, এবার যেহেতু মুরগি আমাদের এখানে নেটিভ ভ্যারাইটি বা দেশি ভ্যারাইটির উপর আমরা কাজ করছি, হুম, এবার এখানে একটা অ্যাডভান্টেজ খুব ভালো থাকে ফলের সাথে করার। আমি ফর অ্যান এক্সাম্পল আমের ক্ষেত্রেই বলি। হুম, আম গাছের ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন এবং পটাশিয়াম হুম, এবং ফসফরাস হুম। এগুলোর রিকোয়ারমেন্ট কিন্তু ইনিশিয়াল স্টেজে গ্রোথের জন্য খুব দরকার হয়। আচ্ছা। এবার মুরগির সাথে যদি আমরা এই বাগানের এই চাষগুলোর মধ্যে ঢুকি, হুম, সেক্ষেত্রে মুরগির যে স্টুল গুলো বা পটি গুলো, হুম, এগুলো যখন গাছের গোড়াতে এসে জমা হচ্ছে, হুম। তখন এখান থেকে কিন্তু আম গাছ বা এটা মানে লেবু গাছের ন্যাচারালি ও ক্ষেত্রেও খাবার পাচ্ছে। হ্যাঁ, ন্যাচারালি কিন্তু ওখান থেকে ও নিউট্রিয়েন্ট গুলো হুম, নিচ্ছে। হুম, সেক্ষেত্রে কিন্তু কৃষকের যে সারের পেছনে যে এক্সট্রা খরচা সেটা হুম। কিন্তু অনেকটা আ কমে যাচ্ছে। হ্যাঁ। তার সাথে, সাথে যদি আরেকটা বিষয় বলি, হুম। সেটা হচ্ছে দেশি মুরগির একটা খুব টেনডেন্সি থাকে যে মাটি খুঁড়ে, খুঁড়ে খাবার খাওয়া। আচ্ছা। তো এটা যখন এই ফল গাছগুলোর আশেপাশে যখন মাটি খুঁড়ে, খুঁড়ে খাবারগুলো খায়, হুম, সেখানে মাটিতে কিন্তু এয়ারেশন অর্থাৎ অক্সিজেনের যে আদান-প্রদান, হুম। এটা কিন্তু নরমাল মাটির থেকে অনেকটা বেশি বৃদ্ধি পায়। স্যার এই যে স্যার যে গাছগুলোর কথা বলল, হুম, যেরকম আম গাছ যেসব গাছ একটু উঁচুতে থাকে। হুম, এইবার আপনি বলুন আপনার যে মুরগিগুলো থাকবে, হুম। সেই গাছগুলোকে কি সেই মুরগিগুলো কি এই গাছগুলোকে ক্ষতি করবে? আমার মুরগির ক্ষেত্রে যেটা মেইনলি বক্তব্য সেটা হচ্ছে এই ধরনের পাখি যাদের আমি নাম বললাম, হ্যাঁ, এরা ঘাস খায়, সবুজ খায়। হ্যাঁ। ফলে সফট পাতা যার নয়, হুম, যেরকম স্যার আম বললেন, পেয়ারা বললেন, এই ধরনের গাছের সাথে আমার মুরগির কোনো প্রবলেম নেই। হুম। সেকেন্ড অফ অল একটা আমার ক্ষেত্রে অ্যাডভান্টেজ যে ফল গাছ মানেই পোকাকে অ্যাট্রাক্ট করবে। হুম। সেইগুলো আমার পাখির জন্য হাই প্রোটিন সোর্স হয়ে যাবে। মানে কেনা আচ্ছা। বাজার থেকে উম ম্যাশ কম দিতে হবে। মানে গাছ মানে পোকা তো অ্যাটাক করবেই। মানে নরমালি এরকম এই যে বাগানে দাঁড়িয়ে রয়েছি, এখানে যদি রাত্রে একটা লাইট দেওয়া হয় তাতে হুম, যা পোকা অ্যাট্রাক্ট হয়, ফলে সেরকম পোকা ফল বাগান মাত্রই আছে। হুম, মানে স্যারের কাজকর্ম দেখেছি, স্যারকে কীটনাশক দিয়ে মারতে হয়েছে পোকা। হুম। আর আমার জন্য তো সেটা হেল্পফুল, পোকা যত এই গ্রাউন্ডে আসে। কীটনাশকের কথা যখন বললেন তখন একটা জিনিস আমার বলতেই হয়।
সেটা হলো স্যার এই যে গাছে তো আমি প্রত্যেকদিন স্প্রে করব, প্রত্যেকদিন না আমি সপ্তাহে ২-১ দিন স্প্রে করব, বিভিন্ন বিষাক্ত জিনিস দেব, বিষই দেব ধরে নিই। হুম। সেক্ষেত্রে ওইগুলো কি মুরগির এফেক্ট করবে না? অবশ্যই এফেক্ট করবে। যখনই আমরা পাখির সাথে গাছ করব তখন আমরা কেমিক্যাল বিষ, হুম। কীটনাশক, হুম। কীটনাশক তুলনামূলকভাবে আমরা কম চার্জ করতে হবে গাছে, হুম। বা না দিলে ভালো হয়। হুম। এক তো প্রথমত মুরগির খাদ্য পোকা হুম। অবশ্যই পোকাকে কন্ট্রোল করবে। হুম। আ পাখি থাকলে, এবং সেখানে ওই আর যা কিছু হয় অর্গানিক জিনিসপত্র সেগুলো ইউজ করে চাষটা করতে হবে। হুম। যাতে বিষাক্ত পরিমাণ এবং মাটিতেও যদি কোনো বিষাক্ত মানে হুম। কীটনাশক দিতে হয় সেটাকে তো অ্যাভয়েড করতে হবে। স্যার এই যে স্যার বিষের কথাগুলো বললেন, এবার আপনার যে গাছগুলো থাকবে, আপনি আমাকে ৩-৪ টে গাছ বলুন যে গাছগুলোকে আমি ফোকাস করতে পারি। আচ্ছা, এটার আগে আমি একটা বিষয় বলে নেব। সেটা হচ্ছে, এটা যেহেতু আমরা ইন্টিগ্রেটেড ফার্মিং এর ব্যাপারে বলছি, হ্যাঁ। এটা কিন্তু অর্গানিক বা সাস্টেনেবল ফার্মিং এর একটা পার্ট। হ্যাঁ। তো এই ফার্মিং এ কিন্তু মেইন ফোকাস এটাই থাকে যে আমরা কেমিক্যাল বা বিষ জাতীয় যে হ্যাঁ। জিনিসগুলো সেগুলো আমরা ইউজ করব না। বা আচ্ছা, তাহলে ওর গাছে পোকা ধরলে কি করবেন আপনি? গাছে পোকার ক্ষেত্রে মেইন এটাই তো ব্যাপার যে মুরগির সাথে যখনই আমরা যেকোনো ফলের চাষ করছি, হ্যাঁ। তো ইনিশিয়ালি যখন আমরা ধরুন একটা প্লটে আমি লেবু করলাম, হ্যাঁ। তো লেবুর যখন কচি পাতা বেরোয়, হ্যাঁ। কচি পাতাতে অ্যাট্রাক্ট হয়ে কিন্তু যে পাতা খাওয়ার যে পোকাগুলো হয়, হ্যাঁ। ক্যাটারপিলার, স্টিম বোরার টাইপের যে পোকাগুলো, হ্যাঁ। সেগুলো কিন্তু অ্যাটাক হয় সেই সময়। হ্যাঁ। আর পোকাগুলো কিন্তু মাটি থেকেই আসে। আচ্ছা। তো আমার যদি ফ্রি রেঞ্জে নিচে আমার মুরগি রয়েছে, হ্যাঁ। তো মাটি থেকে পোকাগুলো কোনোভাবে আসতেই পারবে না। গাছে ওঠার আগেই কিন্তু পুরো মুরগিতে খেয়ে ওটা আমাকে মানে পরিষ্কার করে এবার দেবে। অ্যাকচুয়ালি স্যারের গাছের পাহারাদার আমার পাহারাদার মুরগিরা। হচ্ছে মুরগি। আচ্ছা, আচ্ছা। এরকম এবার একটা আমাকে ব্যাপার। বলুন আমি যদি পেয়ারা, হুম। আমি আমার মতো করে বলছি। হুম। পেয়ারা, আম এবং লেবু হুম। এই ৩ টেকে যদি আমি মিশ্রণ করে চাষ করি, মানে ধরুন একটা আম, একটা লেবু, একটা পেয়ারা এটাকে বলে ইন্টারক্রপিং বা ইন্টারক্রপিং। মিশ্র চাষ। হ্যাঁ, মিশ্র চাষ। এবার মিশ্র চাষ যদি আমি করি, সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? না, একেবারেই মিশ্র নেই। চাষের বেনিফিট কি রয়েছে? মিশ্র চাষের বেনিফিট হচ্ছে, আমি যদি ৩ রকমের ফ্রুটস করি, হ্যাঁ। আমি বছরের ৩ টে সময়ে একটা ল্যান্ড থেকেই হ্যাঁ। ৩ রকমের প্রোডিউস পেতে পারি। সেখানে সারা বছর কিন্তু একটা ব্যালেন্সড ইনকাম ফার্মার ফলন নিতে কি পারে। কম বেশি হয়? ফলন কম বেশি হবে না সেভাবে। মানে কারণ একই রকম হবে? হ্যাঁ, হ্যাঁ, একেকটা সিজনে যখন যেই গাছের ফ্রুটিং এর টাইম হবে, হুম। তখন সে মাটি থেকে নিউট্রিয়েন্ট নেবে। সারা হ্যাঁ। বছর সব গাছের সব রকম ফলন দেবে না। আচ্ছা, তার মানে আমি এই ৩ টে গাছকেই ধরে চললাম। পেয়ারা, লেবু আর আম। মানে মৌসুম্বি লেবুটা, পেয়ারাটা, আম। হুম। এবার কথা হচ্ছে স্যার এই যে ৩ টে যে গাছ রয়েছে, যেমন আম পাকবে, হুম। মুরগি খাবে। অবশ্যই আমের একটা জিনিস বলি, আমার ক্ষেত্রে যেকোনো গাছের যখন ফল পেকে যাচ্ছে, হ্যাঁ। সফট হয়ে নিচে পড়ছে, হ্যাঁ। সেই টাইমটার জন্য অ্যাভয়েড করতে হবে। মানে মানে আম মুরগিটাকে খাঁচায় বন্ধ করে দিতে হবে। খাঁচায় বন্ধ না, আম নরমালি কমার্শিয়ালে আমার যেটুকু অভিজ্ঞতা, হুম। গাছ থেকে পেকে মাটিতে ঝরে পড়ে সেই আম কুড়িয়ে বিক্রি হয় না, না। আগেই হারভেস্ট আর করে। দেশি মুরগি করলে তো আপনার তো গাছের চড়ে যাবে। না, যতক্ষণ ফেটে মাটিতে না পড়বে সেই ফলও টুকরে খাবে না। টুকরে খাওয়ার কথা বলছি। ধরুন এইখানে পেয়ারা গাছে গাছ উঠুক না, রয়েছে। ক্ষতি নেই তো কিছু। পেয়ারা গাছে তো মুরগি চড়বে। হ্যাঁ, কোনো ক্ষতি নেই, চড়ুক না, কি অসুবিধা আছে? ওপরের যে পোকাগুলো আছে ওগুলোকেও তো খাদ্য, ওগুলোকে খাবে ধরে। এবার এখানে একটা পাখিরা ল্যান্ড এত রয়েছে। বোকা নয়। হ্যাঁ। পাখিরা যতক্ষণ ফলটা না টোটাল নিউট্রিশন আসছে, পাকছে, হ্যাঁ। কাঁচা ফল ততক্ষণ খায় অব্দি না খায় না। পাখিতে। আচ্ছা, ও মানে পাখি বলতে মুরগিতে। মুরগি কেন, এভরি পাখি ও অপেক্ষা করে যে পুরো নিউট্রিশনটা আসুক তবে খাবো। তার আগে ফলটা তুলে দিতে হবে। এবার কথা হচ্ছে ধরুন এইটা একটা প্লট রয়েছে। এবার আপনার মুরগি তো এখানে ছেড়ে দিলে এইদিকে একটা দৌড়াবে, এদিকে একটা দৌড়াবে, এদিকে একটা দৌড়াবে। এবার আমাকে নেট দিয়ে তো ঘিরতে হবে। অবশ্যই সেটা ফেন্সিং, কিভাবে কি করা যায়? অবশ্যই ফেন্সিং করতে হবে। জাতের উপর ডিপেন্ডেন্ট। হুম। মোরাললেস বলতে পারি ৫.৫ থেকে ৬ ফিটের কাছাকাছি হুম। যদি ফেন্সিং চারিদিকে করে দেওয়া হয়। মানে উঁচু ৬ ফিট? হ্যাঁ, উড়ে যাবে না উপর থেকে? না হ্যাঁ, সেটার যাবে। দেশি মুরগি উড়ে যাবে। না, সেটার নিয়ম আছে। উঠতে তো ২০ ফিটও পারে। হ্যাঁ। সেক্ষেত্রে জিনিসটা যেটা মেইনটেইন করতে হয়, এরকম ভাবে ঘিরে দিতে হয়। হুম। আর পাখিরা বড় হলেই ফেদারিং ফ্লায়ার যেগুলো, মানে যে ফেদার গুলো দিয়ে ওরা ওড়ে, ডানার যে ফেদার গুলো ওখানে ডিফেদার করে দিতে হয়। তো মুরগির গ্লেজ নষ্ট হয়ে যাবে। কখনোই গ্ল্যান্স না, ফেদারিং মানে ফ্লাইং ফেদার গুলো তো ডানার ভাঁজের নিচে আটকা থাকে, অত দেখতেই পাওয়া যায় না ফেদার গুলো। খুললে তবে বেরোয়। সবকটা ফেদার কি খুলে ঘোরে নাকি পাখি? ওই ৪ টে ফেদারকে কেটে দিলেই হয়ে যায়। ৪ টে ফেদার জাস্ট পালককে কেটে দিলে হয়ে যায়। ওই যেগুলো ফ্লাই করা যেগুলো দিয়ে। হ্যাঁ, যে ৪ টে দিয়ে হাওয়াটাকে ফার্স্ট বাঁধায় ১।
সেকেন্ডলি হচ্ছে গাছ তো বড় হবে, একদম ফেন্সিং এর থেকে গাছকে একটু দূরে রাখতে হবে, হ্যাঁ। ফেন্সিং এর জায়গাটাকে একটু গ্যাপ দিতে হবে যাতে গাছে উঠে ওখান থেকে লাফিয়ে না চলে যেতে পারে, আচ্ছা ফেন্সিং এর পাশ থেকে গাছটাকে একটু দূরে রাখতে হবে। আর যেগুলো আমার ফ্রি রেঞ্জের নর্মাল দরকারি, সেগুলো হচ্ছে ওয়াটারিং করা, জমিতে জল দিতে হবে, সেটা আমার মনে হয় গাছের জন্যও দিতে হবে, একই ব্যাপার, মানে একই খরচে দুটো হয়ে যাবে। আগাছা তো আপনা আপনিই হবে আশা করা যায়, হুম। আগাছা আমার পাখির খাদ্য, হুম। সেটা আগাছা সে খেয়ে নেবে। বাদ বাকি যে কিছু হর্টিকালচারে থাকে নর্মালি, যে ফলটা একটু পেকে গেছে বা খারাপ হয়ে গেছে, জমিতে কি চাষ দেওয়া যাবে? জমিতে হ্যাঁ এর মধ্যে চষা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা জমি জমি এক্ষেত্রে বলি, জমি চাষের কিন্তু অনেকটা কাজ পাখিতে করে দিচ্ছে। মানে এটা যদি কোনো ইন্টিগ্রেটেড ফার্মে তুমি যাও, সেখানে ক্লিয়ারলি দেখতে পাবে নর্মাল একটা আম বাগান বা পেয়ারা বাগানের থেকে কোনো একটা ইন্টিগ্রেটেড ফার্মের যে বাগান, সেই বাগানের মাটির কোয়ালিটি এবং মাটির মধ্যে যে আগাছা বা উইড নেই সেটা হুম। ন্যাচারালি, যেহেতু মুরগিগুলো রয়েছে, এটা ক্লিয়ারলি ভিজিবল থাকে। ঠিক আছে? আচ্ছা হুম। তার মানে ওই যে চাষের কাজটা ওই মুরগির নখ থেকে অনেক সময় করে দিচ্ছে। অনেক করে, সময় কি অনেকটা। সব এবার সময় করে আমাকে দিচ্ছে। দুজনেই বলুন, ধরুন আপনি আম, লেবু আর পেয়ারা করলেন, হুম। এবার আপনার কি ফায়দা রয়েছে? এবার আপনি দেশি মুরগি করলেন, আপনার কি ফায়দা রয়েছে? আমার ফায়দা ওই ছোটবেলায় সেই ঝুলন সাজানোর মতো অবস্থা, একটা ফাঁদ সাজিয়েছি ফল গাছ দিয়ে, হ্যাঁ। পোকারা সেই ফল খাওয়ার লোভে আসছে, নিচে ওই ফল গাছের পাহারাদার আবার মুরগিরা রয়েছে, সেখান থেকে পোকা ধরে খাচ্ছে। খাবারের কস্ট কত পার্সেন্ট কম হবে? 60% কমে যাবে। 60%। হ্যাঁ। তার মানে 60% কম হবে, 40% এমনি ফিড দিলে হয়ে দিতে যাবে। হবে। এবার আপনার কি সুবিধা রয়েছে মুরগি পালন করলে? আমার ক্ষেত্রে সবার আগে যেটা, সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টে অনেকটা হেল্প করে। আচ্ছা। ঠিক আছে? সেখানে আমি বলবো প্রায় এক্সট্রা আর ফাঁস দিতে হয় না বা গরুর ভার্মি কম্পোস্ট দিতে হয় না। গরুর ভার্মি কম্পোস্ট হয়তো দিতে হতে পারে, কিন্তু হ্যাঁ। ওভারঅল যেটা এনপিকে যেটা ইউজ হয় আর কি, হুম। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, হুম। এটার ইউজ কিন্তু প্রায় 30 to 40% অব্দি কমে যায় একটা আচ্ছা, জমিতে। আচ্ছা। ঠিক আছে? এবার গোবর দিলে কি, গোবর সার দিলে একটা অ্যাডভান্টেজ এখানে রয়েছে, স্যার আরো ভালো বলতে পারবেন। গোবর কিন্তু দেশি মুরগির খুব ভালো একটা খাদ্য। চেলে, সেক্ষেত্রে চেলে পুরো হ্যাঁ, পোকাটা খেয়ে নেয়। হ্যাঁ, হ্যাঁ। গোবর দিলে স্যারদের যেটা একটা প্রবলেম হয়, উই পোকা টোকা আসে সাথে চলে হুম। এবং গাছের ক্ষতি করে, সেটা আমার মুরগির জন্য ভালো অ্যাডভান্টেজ। ওরা সবটা খেয়ে ফেলে, কিছুই আর রাখে না। তার মানে আপনার কি ডবল ফলন হবে? আমার এখানে প্রোডাকশনে অনেকটা এফেক্ট করে ডবল এটা। হবে? হ্যাঁ, ডবল, হ্যাঁ ডবলের উপরে হবে ইনফ্যাক্ট, যদি ভালোভাবে মেইনটেইন করা যায়। যদি ঠিকঠাক ভাবে সব হ্যাঁ, চলে। হ্যাঁ। আপনার মুরগিতে ধরুন ১,০০,০০০ টাকা আমি আগে লাভ করতাম। হুম। এই ওপেন রেঞ্জে পেলে আমি কত লাভ করব? মিনিমাম 1.5 লাখ টাকা। আরো কিছু বেনিফিট আছে সাথে সাথে, যেরকম আমার ফুড কস্ট কমছে, আর মাংস বা ডিম দুটোরই কোয়ালিটি বেটার হচ্ছে আগের থেকে, টেস্ট ম্যাটার বাড়ছে। আর আরো একটা পয়েন্ট আমি বলবো এক্ষেত্রে, পেয়ারার ক্ষেত্রে কিন্তু ফুড ওয়েস্টেজ এটা হুম। কিন্তু একটা সিরিয়াস প্রবলেম। ঠিক আছে? হুম। এক্ষেত্রে নিচে পড়ে থাকে। লেবুতেও তো ওয়েস্টেজ হ্যাঁ, হয়। ওয়েস্টেজের একটা আমেও ব্যাপার ওয়েস্টেজ রয়েছে। হয়। হ্যাঁ, ওই যদি ওয়েস্টেজ এবারে দিতে পারেন, তাহলে ওয়েস্টেজ যদি গাছ থেকে কিছু পড়ে, হ্যাঁ। তাহলে ফিড কস্ট আমার আরো কমবে, 70% বাইরে থেকে পেয়ে তো যাবে, নরমালি 30 কি দেবো। হয়, ফার্মারদের ক্ষেত্রে ওয়েস্টেজটা কিন্তু একেবারে ওয়েস্টেই চলে যায়। হুম। এটা কিন্তু কোনোভাবে ইউটিলাইজ করা যায় না। হ্যাঁ। সেক্ষেত্রে এই ওয়েস্টটা কিন্তু আমরা পুরোপুরি ম্যানেজ করে মুরগিকে খাইয়ে একটা এক্সট্রা ওয়েট কিন্তু এখান থেকে আনা যেতে পারে। এবার আমাকে বলুন, ধরুন আমার একটা ইন্টিগ্রেটেড ফার্মিং করব ১,০০০ মুরগি নিয়ে। হুম। সেক্ষেত্রে যে কত বিঘা ল্যান্ডের প্রয়োজন আছে, যেখানে আমার ফল গাছও, ফল ফুল গাছও একেবারে ফুলে ফেঁপে উঠবে, আপনার মুরগিটাও একেবারে আরামসে বিন্দাস জীবনযাপন করবে। মানে ব্যাপারটা ওই এক থালায় খেতে গেলে আমি পুরোটা খেতে পারি, দুজন খেতে গেলে একটু তো কমবে ভাই। হ্যাঁ। সেক্ষেত্রে মানে আমার, যেমন আমি ফ্রি রেঞ্জ মানেই বলেছি 3 বিঘে, হ্যাঁ। সেখানে ওটা কিছু পরিমাণ বাড়াতে হবে, ৪-৪.৫ বিঘে বাড়াতে হবে ১,০০০ এর জন্য। ১,০০০ এর জন্য। হুম। না, আমি ১,০০০ হিসেব করে বলছি না, যদি ৪ বিঘের একটা ল্যান্ড হয়, তাহলে আমি সেখানে ২,৫০০-৩,০০০ ইজিলি পুষতে পারবো। বাবা! এবং ব্যাপারটা হচ্ছে, ল্যান্ড ৩ বিঘের নিচে আমি ৫০০ও করতে পারবো না। হুম। ল্যান্ড আমার ৩ বিঘে ফিক্সড। হুম। এবার যেহেতু স্যারের গাছ থাকছে, কিছু কিছু জায়গা আমার বাউন্ডারিজ হয়ে যাচ্ছে না, কমে যাচ্ছে, ফলে আমার ৪ বিঘে মতো ল্যান্ড হলে আমি ২,৫০০-৩,০০০ পাখি সেখানে ইজিলি পুষতে পারবো। এবার ৪ বিঘা ল্যান্ডে তো কতগুলো আম গাছ লাগবে, কতগুলো পেয়ারা গাছ লাগবে, কতগুলো মৌসুমী লেবু গাছ লাগবে? ও, আর একটা আমার কিন্তু লেবু সম্পর্কে একটু বলা, কাঁটা জাতীয় গাছ তো না, খুব মৌসুমী লেবুতে কাঁটা থাকে? না, মালটাতে থাকে না। ওকে, মাল্টা লেবুতে ও যাই কাঁটা হোক, থাকে না। যদি কোনো কাঁটা জাতীয় গাছ হয়, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে পুরো ল্যান্ডে মানুষজন ওয়ার্কারদের কাজ করতে হবে, কিছু করতে হবে, পাখিতে অসুবিধে নেই, সেটাকে একটু রো কলাম মানতে হবে, হুম। নাহলে লোকজনের তো ওখান থেকে ছোটাছুটি হাঁটাচলা করতে গেলে
তবে হবে। এক্ষেত্রে আরো একটা জিনিস বলো, মালটার ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে যখন গাছটা একটু ছোট স্টেজে থাকে তখন কিন্তু একটু প্রবলেম, ফেন্সিং করে দিতে হয়। ফেন্সিং করার একটা ব্যাপার আসবে। কারণ একেবারে ছোট থাকে তো। না অবশ্যই যখন আমরা পেয়ারা তো ছোট থাকে, হ্যাঁ, এখন ছোট ছোট গোল্ডেন এইট জাতের হ্যাঁ। পেয়ারা হচ্ছে ছোট ছোট। মানে ওগুলোতে একটু যখনই হর্টিকালচারের সাথে পোল্ট্রি মার্জ হবে হ্যাঁ। তখনই এটা মাথায় রাখতে হবে, গাছের একটা নির্দিষ্ট আকৃতি হতে হবে। মানে হুম। যে ল্যান্ডে স্যার 1 বছর মানে গাছ রেডি করে ফেলেছেন, হুম। 1 বছর পরে বা 6 মাস পরে আমি ইনক্লুড হব, হুম। ততক্ষণে তখন আগে স্যারের গাছ বসবে, গাছটা ম্যাচিওর হয়ে যাবে। গাছটা বসবে, হুম। ল্যান্ড রেডি হবে, তখন আমার ঘর শুরু হবে। এখানে জমির ক্ষেত্রে স্পেসিফিক্যালি আম, লেবু এবং পেয়ারা হুম। তিনটের ক্ষেত্রে প্লান্টিং ডিস্টেন্স কিন্তু ডিফারেন্ট। হুম। এবার 4 বিঘে জমিতে যদি করা হয়, হুম। আমি স্পেসিফিক্যালি যদি ওটা পেয়ারা আন্দাজে বলুন যে এই আনুমানিক এটা দরকার। আন্দাজে অ্যাভারেজে মোটামুটি 250 গাছ মতো প্লান্টেশন করা যেতে পারে। এবার এটা কম বেশি হতে পারে, এটা কত? 200ও হতে পারে, 300ও হতে পারে। মানে আছে? 300 টোটাল। হ্যাঁ, হ্যাঁ। এবার ফ্রি রেঞ্জের ক্ষেত্রে কেন বলছি, মুরগির চলাচল এবং সবকিছু মেনটেন করে একটু আমাদের স্পেসিংটা মেনটেন করার প্রয়োজন পড়ে। ঠিক আচ্ছা, আছে? সেক্ষেত্রে হুম। আমাকে 4 বিঘার মতো জায়গায় 200-300 র মতো গাছ, হ্যাঁ, কারণ আমার ডিসটেন্স, আম গাছের ডিসটেন্স বেশি লাগবে, পেয়ারা গাছে কম কম লাগবে। লাগবে। হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে ঠিক এটা আছে। মেনটেন করে করতে যাই হোক, হবে। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। যাই হোক দর্শক বন্ধুরা, ইন্টিগ্রেটেড ফার্মিং আসলে সুন্দরভাবে কি করে করতে পারবেন আশা করি আপনাদেরকে আমি টোটালটা বোঝাতে পেরেছি। মুরগি, পেয়ারা, আম, লেবু এই 3টে কিন্তু একভাবে করতে পারেন। এর সাথে আরো ফার্মিং জোড়া যেতে পারে, সেগুলো থাকবে পরবর্তী কোনো ভিডিওতে। যাই হোক দর্শক বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে।